বন্ধে নাম ধরি আগে পড়ে গেছে নাম ধরি একটু চুয়া লাগবে তো নাকি একটু চুয়া লাগবে তো এই রিঙ্কু ভাই দারুণ ক্যাচ ধরেছেন ভাইয়া, গুড ক্যাচ, লাভলি ক্যাচ। কল্যাণ, একা একা কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে না? মাঝে মাঝে মনে হয় যে যদি এখানকার কথাই বলি, যদি এখানে যদি আমি হারিয়েও যাই হ্যাঁ, এক সপ্তাহের জন্য, আমার কাছে খারাপ লাগবে না। নিউ এক্সপিরিয়েন্স, অ্যাডভেঞ্চার ভালোই লাগে আমার। ট্রেকিং, ট্রাভেলিং। মানে শহর তোকে ডাকবে না? না, আমার কখনো পছন্দও না। ট্রেকিংও ভালো আসলে লাগে, পছন্দ না। আর কিছু কিছুক্ষণ সময় ভালো লাগে, আর কিছু আছে না যে মানে সব সময় হয়তো মানে খুব হাই ভলিউম দিয়ে গান শুনতে ভালো লাগে না। তারপর অনেক সময় আছে না যে খুব লো গানও ভালো লাগে না, ডিপেন্ড করে, মুডের উপর ভ্যারি করে। এখন অনেক লম্বা সময় যদি শহরে থাকি তাহলে মানে ভালো লাগবে না, মনে হবে যে নিরিবিলি কোথাও চলে যাই, সবুজের কাছে চলে যাই। তুই হারাও না কেন? হারাই তো আমি কাউকে না বলে হ্যাঁ হারিয়ে যাই। কত হয়েছে এরকম, সিলেটে যেমন কখনো আসা হয়নি, মোস্টলি জায়গা খেয়েছে যে আমি কক্সবাজার চলে যাই, কারণ বিচ পছন্দ। আমরা কত দূর হাঁটবো আর? সেটা কি একা একা যাও নাকি? না, একাই চলে যাই, অ্যাবসলিউটলি একা চলে যাই। হ্যাঁ, একা চলে যাই, কাউকে না জানিয়ে। বাসায় জানাই শুধু, কেউ জানে না। বাসায় যারা এর মধ্যে ফোন অফ থাকে, আমি কারোর সাথে যোগাযোগ করি না। আর আমার কাজে যদি স্ক্রিপ্ট থাকে, স্ক্রিপ্ট নিয়ে চলে যাই, তারপর নিরিবিলি একাই থাকি, মানে একদম বিচ ভিউ, বারান্দা নিয়ে স্পটলাইট জ্বালিয়ে স্ক্রিপ্ট করি, রাত জাগি, মুভি দেখি, একটা কোয়ালিটি টাইম কাটাই, ভালোই লাগে আমার। আর এমনি শহরে থেকেও কি একলা হওয়া যায়? আমার তো কিছু ভালো লাগে না। হ্যাঁ, কিছু ভালো লাগে না। তাই? আজ মন ভালো লাগে না। দুঃখ বিলাসী ও কিছু ভালো লাগে না। আচ্ছা, এখানে এসে কি ভালো লাগছে রিঙ্কু ভাই? কিছু ভালো লাগে না? কিছু ভালো লাগে না, ভালো লাগে, আমার কিছু ভালো শুনে লাগে না। একটু গণ মারো, এবার গণ মারো। তুমি মানে সবসময় বেরস্যবাদী লোক? ওই যে আমি কিছু ভালো লাগে না। আচ্ছা, ওই সাইডটা কি? আসলে ব্যাটারি লো। না, কিন্তু ইটার এই যে কি জানি বলে সমস্যা নেই, অটো চার্জার লাগানো আছে। না, ওরও কিন্তু কিছু ভালো লাগে না। তাই এই জন্যই তো এই যে ভাই, না, মানে ভালো লাগে না নিয়ে কিছু আছে গান একলাই? ভালো লাগে না রে আমার, ভালো লাগে না। আমরা গাই। আরে আলো থাকতে মইরা গেছি, কেউ দেখাও দেখলো না। আমার তো সবই ভালো লাগে ভাই। হ্যাঁ, আমার সব ভালো লাগে। একটু আগে এটা বললে ভালো লাগে না, না? ওটা চিরিঙ্কুর গান গাওয়ার পর তোর সব ভালো লাগে। আমরা আগাই সামনে। ফেসবুকে দেখছিলাম যে তুমি সুন্দরবনের জন্য প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছো। হ্যাঁ, এই লাউছড়া নিয়েও কিন্তু অনেক বিষয় আছে। যেমন আমরা ওদিকে যখন আড্ডা দিচ্ছিলাম তখন ট্রেন গেল, তাই না, রেলগাড়ি চলে গেল। এটিরও কিন্তু কথা আছে যে এই যে রেল লাইন, যে এই একটি জঙ্গল, রেল লাইন বহে সমান্তরাল। হ্যাঁ, না, এখানে হচ্ছে যে রেলগাড়ি যখন যাচ্ছে, এটা তো দিনে অসংখ্যবার যাচ্ছে, যাওয়ার পরে যে আমরা নৈশব্দ নীরবতা নিয়ে অনেক কথা বললাম, সেটা কিন্তু থাকছে না। আমি কয়েক বছর আগে আমার একটা এক্সপিরিয়েন্স বলি এখানে, সেটা হচ্ছে যে আমি অনেক ভোরে এসেছিলাম, তখন কিন্তু অনেক পাখি ছিল। আমি ওই সুবে সাদিকের টাইমে এসেছিলাম। এর পরের বার আরেকবার আসলাম, তখন কিন্তু পাখির সংখ্যা অর্ধেক হয়ে গেছে। কিন্তু এইবার আসার পর, হ্যাঁ, আমরা ঠিক ওই সুবে সাদিকের সময় আসিনি, কিন্তু তবুও কিন্তু পাখির আওয়াজ পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমরা যে বাইরে যে অনেক বন্ধুগুলো পাওয়া যায় নাকি? হ্যাঁ, বাইরে যে আমরা অনেকগুলো পশু পাখির নাম পড়লাম, আমার মনে হয় না যে মানে অত সংখ্যক আদৌ আমরা সংরক্ষণ করতে পারছি। এবং এটা তোমাদের মানে তুমি যখন পাখির কথা বলছো, এর মধ্যে আমাদের এক পাখি উড়ে গেছে, পাওয়া যাচ্ছে না। পাখি উড়ে যায়। ও হ্যাঁ, আমরা তো ভুলেই গেলাম। আশ্চর্য, তাই তো। মানে আমরা কিন্তু মানে দাঁড়াও, নেটওয়ার্ক নাই তো। ও, তুমি আগেই টের পেয়ে গেছো। ওই যে ম্যাডাম ওই যে হলুদিয়া পাখি, আসেন। আর কি টারজান পেয়েছো? মানে ও মাই গড, পাখি দেখতে গিয়েছিলে নাকি? দাঁড়া চকলেট খা। আরে কিসের চকলেট দিতেছিস? তুমি কই গেছিলে? রাস্তাটা তো হারাই ফেলছি।
তোমাদেরকে পাচ্ছি না। সবচেয়ে বড় কথা এখানে নেটওয়ার্কে নাই। এখানে একলা চলো রে বলে কোনো কথা নেই, এখানে দলীয় নৃত্য আমরা দেখতে পাচ্ছিলাম, দলীয় নৃত্য এখানে। যাই হোক, মানে তুমি পেছন থেকে গেলা কেন? চলে যেতাম আমরা। একটা বানরকে দেখছি না, একটু কাছে যেয়ে দেখি ওর একটা ঠ্যাং আর লেজের একটুখানি দেখছি, বাস তারপরে যে সে হাওয়া পিছে ঘুরে দেখি তোরা হাওয়া এখান থেকে মনে কি ঘুরতে আজকে আসছি। ও দেখে নিল না তো? রিঙ্কু কিন্তু অনেকবার ডেকেছে। তুমি জানো, শোনো, তুমি জানো সে তোমার জন্য কত মানে টেনশনে পড়ে গেছে, সে গান গাচ্ছে ওর সাথী রে, গান ভুলে গেছে। গান ভুলে গেছে, গানের কোলে ভুলে গেছে। তারপরে মানে একটা মানুষ, এই যে আমরা সবাই 6 জন একসাথে আছি, একজন যদি হারাই যায়, কোন একটা ঝামেলাই হয়ে যায়, অতিথি পাখির মতো যদি উড়ে যায়। উড়ে যদি চলে যায়, তখন বিষয়টা আত্মীয় কেমন বাড়িতে হয়? যায়। এখন তো পাইছো তো এখন। তবে এটা সবচেয়ে বড় বাজে ব্যাপার যে এখানে যে সামান্য তোমার নেটওয়ার্ক নাই। আমি তো খুব খুশি। হ্যাঁ, this is risky. না এটা খুশি। না না তবে তো আমার সবাই point- মানে প্রত্যেকটা মানুষের রিফ্রেশমেন্টের জন্য, মানে আমরা যারা ঢাকায় বসবাস করি, কর্পোরেট লাইফ, মিডিয়া সবকিছু মিলে সবারই 6 মাস পর, হ্যাঁ অনেক ব্যস্ত, আপনিও ব্যস্ত বুঝছি, সেটা আপনার কথার মাঝখানে পাইছি আজকে, মানে আপনার রিফ্রেশমেন্টের দরকার ছিল, সেটা এখানে এসে হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এই তা তো রিফ্রেশমেন্টের জন্য প্রত্যেকটা মানুষের এই লাউছড়া আমরা এসেছি ট্রাভেল করতে, এরকম মানে আমরা এসেছি, আমাদের কাছে ভালো লাগছে। তো এরকম সবারই আসা উচিত, বা বাংলাদেশের তো আরো অনেক জায়গা তাকে তো যে আছে। নেটওয়ার্কের কথা যেটা না বলছিলাম, নেটওয়ার্ক আসলে তবে দরকার একটা নাই। দরকার নাই, বিষয়, সেটা- না, একটা সেটা কারণ network-এর- নেটওয়ার্ক যদি দরকার হ্যাঁ, থাকে তাহলে তখন একবার দেখা গেল বন্দিত্ব না? যে না, যদি বন্দি হারিয়ে যেতে কোথায়? চাও তো তাহলে এখানে আসো, নেটওয়ার্কের বাইরে। না, কিন্তু যে আমরা যেটা বলছিলাম এই যে বন্দিত্ব, মানে বন্দি জীবন, সেই জায়গা থেকে মুক্তির দরকার আছে। সেই জন্যই আমি বললাম যে ওই এই যে নেটওয়ার্কের মুক্তির- বাইরে ওই যে কলা যেটা বলছিল, কেউ কাউকে আমাকে খুঁজে পাবে না, হ্যাঁ, এবং এখন তো সবাই তো আবার তবে একটা বিষয় কি, ফেসবুকের ট্যাগ, আত্মাকে যদি শান্তি দিতে চাই, আমি আমার ঘরে বসে আত্মাকে তুষ্ট করতে পারি, শান্তি দিতে পারি। না, ব্যাপারটা হচ্ছে শান্তি অনেক ধরনের। হ্যাঁ। এখন আপনি কিরকম শান্তি পালিত এই বিষয়টা করবেন বলুন। সেটা হচ্ছে আপনার ব্যাপার। এটা মনে আর হয় মোবাইলটা ব্যক্তিভেদে মানে মোবাইলটা থাকলে পরিবর্তন যেটা হয়। হয় যে এখনকার যে আমরা কিছু ফেসবুক, সাইলেন্ট টাইম আমি খুঁজে বের করার চেষ্টা করি। আমার রুমে আমি হয়তো লাইট এন্ড শ্যাডো দিয়ে এরকম একটা এনভায়রনমেন্ট করে রেখেছি, বা ইউজুয়ালি যতই ব্যস্ততা থাক না কেন আমি রাতে নিজেকে সময় দিই 1-2 ঘন্টা মিটি মিটি আলো, মিটি আলো বসে থাকি, বা গান শুনি, থাকে। বা ইউটিউব ব্রাউজ করছি, কিছু না কিছুতে হয়তো নিজে ইনভলভ থাকি বা স্ক্রিপ্ট পড়ি। আর যখন কাজ থাকে না তখন তো ডেফিনেটলি অ্যাপার্ট ফ্রম সুইমিং এন্ড আমি এই বিষয়ে একটা কথা বলতে চাই। রাতে 12টা থেকে ছাদে যাই, অন্ধকারের মধ্যে কোনো আলো দেখা যায় না, সব চুপ, ওইখানে হয়তো একটু সাইলেন্টটা পাওয়া যায়। কারণ ঢাকা শহর এমন একটা জায়গা, সেটা যে সকাল 5:30 থেকে 6টা থেকে যে চিল্লাচিল্লি শুরু হচ্ছে, সেটা 11:30 12টার মধ্যে এর থেকে তোমার বেশি ছাদ চলে পর্যন্ত যায়। গাড়ির হর্ন যাচ্ছে না। আর একটা বিষয়, আমি এই অনেক রাতের বড় বিষয়টা light, কমিয়ে অনেকটা ফেলি, light। কারণ একদম সারাদিন থাকে না। আমি ম্যাক্সিমাম ঢাকার বাইরে প্রোগ্রাম না থাকলে সারাদিন ঘুমাই, সূর্য ডোবার পরে রাত 7টা 7:30 8টার দিকে আমি বের হই। সারা রাতে তো আমার এই যে নীরব থাকার, একা থাকার, আমি নীরব রাত পাই, তবে সেটা আমার ঘরে নয়, সেটা বাইরে। আমার দিনটা শুরু, অনেক দিন ম্যাক্সিমাম দিন শুরু হয় সন্ধ্যা 7টায়। না, আমরা এই মানে আসলে নিজেকে শুনতে পাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সেখানে ওই যেটা বলছিলাম যে তোমাকে সুন্দরবনে সুন্দরবনের বাঁচাও বলে প্লে কার্ড নিয়ে তুমি দাঁড়িয়েছিলে। সুন্দরবন, হ্যাঁ, সুন্দরবন একটা বিষয়। কিন্তু এই যে আমরা এই যে লাউয়াছড়াতে আছি, এখানে ওই যে যেটা রেলগাড়ির কথা বললাম, যে রেলগাড়ি চলে যাচ্ছে, শব্দ হচ্ছে, পাখিরা চলে যাচ্ছে, অন্যান্য বন্য প্রাণী দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, আমিও এর আগে যতবার এসেছি, এখানকার স্থানীয় মানুষজন কিন্তু বলছিল যে আগে এখানকার প্রাণীরা যত কাছাকাছি থাকতো, এখন তারা নেই, বন্ধু ছিল তো আগে। হ্যাঁ, চলে গিয়েছে। এই প্রকৃতির ঘনিষ্ঠতা, সেটা কিন্তু নষ্ট হয়। এবং এই যে এটার বিষয়টা হচ্ছে যে আমরা কাউকে মানে মানে আমরা যাকে ভালোবাসি তাকে কিন্তু তার মতো থাকতে দেওয়াটাই জরুরি। মানে এখন আপনি আপনি কি ওই যে বানর মানুষদেরকে ভালোবাসেন? না, আমি মানে গলা মানুষ টিপে পেলেন না, টিপে আপনি দেবো। বানরদেরকে দর্শকদের বলতে ভালোবাসেন। দাও, হ্যাঁ, তো বক্তব্য রাখছে। তো যে বিষয়টা হচ্ছে যে আপনি যেরকম আপনাকে সেরকম থাকতে দেওয়াটাই ভালোবাসাটা, সেটা প্রকৃতির ক্ষেত্রেও তাই, এটা অন্তত আমি মনে করি। একটা গাছ যেভাবে বেড়ে আর ওই যে উঠবে, বনে কি এই কারণেই বন্যরা বনে সুন্দর, সুন্দরবনকে- শিশুরা হ্যাঁ, মাতৃ করে। হ্যাঁ, তো এই কারণে আমার মনে হয় যে যখন একটা পুরো পৃথিবীর কি মনে হয় না? ইকোলজি ব্যালেন্স করার জন্য হলেও আমাদের অবশ্যই অরণ্যকে বাঁচিয়ে রাখা উচিত। কি মনে হয়? নিজের দেশ নিজের মাটি, এটাই সবচেয়ে এটা খাঁটি। এটা অবশ্যই,
হ্যাঁ, আমার নিজের দেশ, দেশ, আমার নিজের সোনার মাটি, বাংলা, এটাই আমি তোমায় সবচেয়ে- ভালোবাসি। হ্যাঁ, এইটা ওই মানে no আপনি doubt ওই, about it. হ্যাঁ, যেখানে এখন যান না কেন, কি জানি বললেন, কি বার্ডস নাকি, ওইসবের Albatross। মধ্যেও আর থাকবে টাকবে না না, এখানে সিম্পল। আমরা যদি রিঙ্কু ভাইয়ের গান ভালোবাসি, সেমনি আমরা বব ডিলানের গান ভালোবাসি, পিঙ্ক ফ্লয়েডের গান ভালোবাসি, এবং পাশে লতা মঙ্গেশকরের গানও এটা ভালোবাসি। দৃষ্টিকোণ, এটা হ্যাঁ, দৃষ্টিভঙ্গির আমরা বিষয়। যেমন নায়াগ্রা কারণ দেখতে আপনি যাবো, বুঝেন, বিষয়টা নায়াগ্রার আপনি লোকেরা বুঝেন, কক্সবাজার দেখতে আসে। তাই বব ওই দেখতে। এই বব মার্লে মেসেজটা- পছন্দ এই করে। মেসেজটা ছড়িয়ে দেওয়াটাই মানে খুব আমার আশা- যতটুকু আছে হ্যাঁ। তাতে আমি মানে আমরা নায়াগ্রা ফলস দেখতে যাচ্ছি, যেটা কল্যাণ বললো। আমাদের কক্সবাজার আমরা দেখে কক্সবাজার আসলাম, দেখতে তোমার কক্সবাজার লোকজন দেখে আসবে, আসলাম। tourist আমাদের আসবে। বিছানা গান কেন দেখতে আসবে না? Right? অবশ্যই। হ্যাঁ। এবং সেটা সুযোগ করে দেওয়াটাই না, হচ্ছে এখন কর্তৃপক্ষের সুযোগ করে দেওয়া দায়িত্বটা। এবং এই আচ্ছা, আমরা এই- যেটা খুব বলছি যে বড় এখানে আয়োজনের আসবে। দরকার নেই রিঙ্কু। তোমার যে গ্রাম, জি। এই গ্রামের মতো সুন্দর আর কোথায় খুঁজে পাও তুমি? কোথাও নেই। তাহলে তাহলে এটাই হলো সেটা কথা, আমি এটাই রাখার বলছিলাম। দায়িত্বটা আমার সুন্দরবনকে শুধু বাঁচিয়ে আমি রাখার একা দায়িত্বটা একা আমার। যদি রাখতে চাই, কি করে একার পক্ষে না না, সম্ভব? সব আমাদের মিলেই করবে। প্রবলেমটা তাহলে হচ্ছে সামগ্রিক সচেতনতা বা সামগ্রিক চেষ্টাটা তো দরকার এখানে। ওই হ্যাঁ, জায়গা মানে থেকেই বলা সেই যে request আজকে যদি আমরা না পারি, আপনি যদি আপনার ঘরের গাছটাকে না বাঁচান, তাহলে আমরা কখনোই ঘরে সুন্দরবন, গাছ না, পুকুরের পাড়ে গাছ। ওই তো না, সুন্দরবনের বাগানের গাছকে গাছ। আমরা না, বাঁচাবো। বিষয়টা কিন্তু ঘরের গাছ বাঁচানো যাবে না। না, না, আমরা যেটা ঘরে গাছ থাকার দরকার নাই, পুকুরে আচ্ছা, আমরা বাগানে দেখতে পাচ্ছি যে রিঙ্কু, দুজন রিঙ্কু, ঝগড়ার আমরা এই পরিস্থিতিতে বাকিরা, চলে এসছে। তুমি হয়তো আমাদের সঙ্গে আছো, প্রকাশ করতে পারছো না যে আমাদের সঙ্গে আছো, কিন্তু আমরা বাকিরা কিন্তু বলছি যে আমরা সুন্দরবন বা লাউছড়া বাঁচাবো, হ্যাঁ, বা লাউছড়ার অরণ্য ঠিক রাখবো। তার এটা শুরু করতে হবে আমার গ্রামকে বাঁচানোর মধ্যে দিয়ে। আমি যদি মানে- আমার গ্রামকে টপকে চলে যাই, জি। তাহলে কিন্তু হবে না। আমার হ্যাঁ। একদিন ফিরে এসে দেখবো আমার গ্রামটা নাই। না, আমাদের আসলে সচেতনতা, মূল্যবোধ, আচ্ছা, এবং আপনি মনে হয় যে তুমি যে হারিয়ে গিয়েছিলে, মানে সেই মানে ভয়টা আছে এখন নাকি? এখন যা দেখেছো হাত সেটা দেখেছি, রোমন্থন বাঘ করছো? দেখেছিল। আপনার কথা আমরা শুনবো, একটু চা খেতে খেতে শুনি। চলো। চলো আগে চা সেটা খেয়ে। বেটার। আমিও চাচ্ছিলাম এখান থেকে একটু বেরোতে, আসলে ভয় পেয়েছি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। আকাশে যত তারাও চেয়ে রয় নিমে সারা, বসে রয় রাত্র ভাতে পথের ধারে, সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছাবে না মোর দুয়ারে, সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছাবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। রেলগাড়িতে চড়া, রেল লাইন দিয়ে একটা ট্রেন চলে গেল, তখন বুকটা খা খা করা, আমার আমাকে হারানোর ভয়। রেল লাইনের বা রেলগাড়ির একটা বিশাল স্মৃতি মনে পড়ে। আমার মামা বাড়ি হচ্ছে কালীগঞ্জে, দড়িপাড়া গ্রাম। তাও গ্রামের বাড়ি থেকে রেল লাইনটা খুব কাছে, এবং ছোটবেলা যখনই যেতাম, তারও কাজিনরা যখন ছিল, তারা তো দেখতে দেখতে ইউজ টু, যারা এখানে থাকে তারা গাড়ি কি রেল কি মানে তারা খুব একটা ভ্যালু করে না। আমরা যখন যেতাম তারা রেল যাচ্ছে, ট্রেন গাড়ি যাচ্ছে, তখন আমরা বগি গুনতাম, কোনটা কত বড় রেলগাড়ি যাচ্ছে, কোন সবচেয়ে ফাস্ট যাচ্ছে। এরকম হয়েছে যে এরকম রেল লাইন আছে, পাশ দিয়ে দৌড়াচ্ছি, আর সকাল দুপুর রাত যেখানে খেলাধুলা করি না কেন, যেখানে ভাত খাচ্ছি না কেন, ট্রেন আসতেছে নেমে দৌড়, সামনে এসে দাঁড়িয়ে আছি। তো এই বিষয়গুলো তখন খুব এক্সাইটিং লাগতো, যে দেখতে পারতাম না। আর রেলগাড়ি বা কাছের কেউ চলে যাচ্ছে, সেই ফিলিংসটা হয়েছে কয়েকবার। যেটা হয় যে আমাদের কাছাকাছি বা আত্মীয় স্বজনদের মধ্যে হয়তো রেলে চলাচল খুব কম করা হয়, হয়তো প্রাইভেট গাড়ি থাকে, বা কেউ হয়তো পানিপথে আছে, বা কেউ হয়তো রাস্তাতে, কেউ হয়তো হাইওয়েতে যাচ্ছে, বাট ট্রেন রিলেটেড আমার রিলেটিভ একটু কম আছে, সেই জায়গা থেকে এক্সপিরিয়েন্স একটু কম। যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমি চেষ্টা করি যেদিকেই যাওয়ার, ধরেন আমি দিনাজপুর যাব অথবা আমি সৈয়দপুর যাব, আমি চেষ্টা করি কোনো না কোনো ভাবে আমার যারা আমার দঙ্গল বাহিনী আছে তাদেরকে কোনোভাবে রাজি করাতে, চলো ভাই ট্রেনে ট্রেনে ওঠানো। যাই। হ্যাঁ, কারণ ট্রেন আমার অনেক একসাথে অনেকক্ষণ থাকা যায়। এবং এই যে আমরা এবং একটা গতি। ঢাকা শহরে যে থাকি কল্যাণ, হয়তো তুমি যানজটে বসে আছো মহাখালী তে বা হিদিয়ার মতো এলাকায়, যেখানেই থাকি না কেন, যখন আমরা গাড়িতে বসে থাকি তখন কিন্তু অপু দুর্গার মতো মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন দুটো জিনিস হয় আমার, হ্যাঁ। আমার এত রাগ লাগে, হ্যাঁ। খুব হিংসা হয়। আরেকটা বিষয়, যে ট্রেনে আমাদের বিষয়টা ছিল যে আমাদের আরে থানার যে মিষ্টি স্টেশন, বাতাস, হ্যাঁ। সেই স্টেশন থেকে আমরা রাজশাহী যাব। আমাদের তো বড় গেজ, অনেক চওড়া ট্রেন। প্রশস্ত। হ্যাঁ, তো আমরা এই পাথর নিয়ে ট্রেনের ছাদে উঠে যেতাম, কাঠ খেলতে খেলতে কখন যে রাজশাহী চলে যেতাম খুব অল্প সময়ের মধ্যে, যেখানে যেতে 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে, এই 2.5-3 ঘন্টা মানে মুহূর্তের মধ্যেই। এবং এই- বিচ্ছিন্নতার কথাটা বললাম না সময়, হ্যাঁ,
এই বিচ্ছিন্নতার কথাটা বললাম আমরা, যে ট্রেন চলে যাচ্ছে, স্টেশন ছেড়ে চলে যাচ্ছে, বিচ্ছিন্নতার একটা উপলব্ধির বিষয় আছে। আজকালকার তারুণ্য, তোমাদের বয়সে সবাই, সব বয়সে, আমাদের আমরা বয়সে হয়তো বা, যুবক এখন। আচ্ছা তুমি যুবক, হ্যাঁ আপনি তো যুবক। আমি আচ্ছা হ্যাঁ বাউখিতেও। হ্যাঁ, তা সেই জায়গাটা থেকে যে এই যে বিচ্ছিন্নতা তাদের খুব একটা কি উপলব্ধি তারা করে না, যে একজন একজনকে ছেড়ে যাওয়া, বন্ধু হারাচ্ছে, কাছে পাওয়া যদি না বুঝে সঙ্গী ছেড়ে যাওয়াটা হারাচ্ছে। বুঝবে কি করে? ও একটা আধ্যাত্মিক কথা বলেছে, কাছের পাওয়া। কলম বলো তো। এটা খুবই কঠিন এবং খুবই ডিফিকাল্ট এক্সপ্লেনেশন। এটা অনেক ভেতরে যেতে হবে তাহলে। আমি একটু মানে বলতে ভালো পারি। লাগা, কাছে আসা এবং আমার দূরে চলে কাছে খুব যাওয়া। সহজ উপায় আছে। কাছে আসারও দরকার নেই, দূরে যাওয়ার দরকার নেই। খুবই লাগে, যাও। আচ্ছা, নরসিংহ এখন এই বিষয়ে একটু কথা বলবে তুমি, কথা নির্মাতা পালন করো হুম। অবশ্যই। সেটা হচ্ছে যে এই যে বিচ্ছিন্নতা, সেটা আমাকে অনেক ভোগায়। মানে ধরেন আমি এখনই কোথায় থেকে বিচ্ছিন্ন, এটা বিষয়টা বুঝতে হবে। আমি যখন অলরেডি আমি ভিতরে ডুকরে যাচ্ছি যে কালকে আমি মনের ভিতরে? এদেরকে হারাবো, হ্যাঁ, এবং বিশুকে হারাবে? হ্যাঁ আমি ওকে হারাবো। কেন এবং আমাকে মনে হয় তোমাকেও হারাবে, হ্যাঁ। তো তো যেটা হচ্ছে যে আমার এই এটার কারণটা হচ্ছে যে আমি আমার মনে হয় এটা সবারই আছে, কিন্তু আমরা সেটা উপলব্ধি করি না। কারণ আমরা সাথে সাথে চ্যানেল চেঞ্জ করার মতো আমার কাছে এই টিভি থেকে আমি আরেক টিভিতে চলে যাই। জীবন কি চেঞ্জ কিন্তু করা যায়? মানে যে রিমোটটা এখন মনের মধ্যে চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। সেই কারণে থাকলে যে- আছে ওকে, না থাকলে চেঞ্জ। নাই ধরেন ওই যে মানুষ ওই পার্টিকুলার মানুষের জন্য অপেক্ষা করে, মিশু তো মিশুই, মিশু যেভাবে আমার কাছ থেকে চকলেট চাবে, নিশ্চয় আরেকজন সে চাবে না। এবং সেখানে ধরো যে ওরকম ব্যাপার যে আচ্ছা, আমরা যে চলে যাওয়ার কথা বলছি, এরকমও তো আছে যারা হয়তো, কথার কথা আমি সিলেটের কথাই ধরলাম, যারা শহরে কাজ করছে, হয়তো উইকেন্ডে তারা আসছে বা আসবে, বা এই যে ঈদে, প্রতীক্ষা, ঈদের সময় যে তারা হ্যাঁ। মানে ট্রেনের ছাদে উঠে যে আসছে, ও মাই গড, সে আসছে, আসার পরে হয়তো ঈদের কাপড় চোপড়, খাবার দাবার বা বোনাসের টাকা নিয়ে যখন আসছে, ট্রেন তো এখানে আসে না, হয়তো ট্রেন তো আসবে মোরগ না। পোলাও রান্না করলো, সেটা কিন্তু আলাদা এক্সাইটমেন্ট। ওটাও চলে অপেক্ষা। যাওয়াটা, হ্যাঁ, একটা দুঃখ আছে, আসার কিন্তু একটা আনন্দ এই আছে। যাওয়াই আসলে শেষ যাওয়া হয়তো নয়। তার জন্য অপেক্ষা করছে, হুম, হুম। সে শহর থেকে ফিরবে ফিরবে। বা এবং কোথাও থেকে স্টেশন ফিরবে, হচ্ছে মানে কেউ একজন জীবন- আসবেন। হ্যাঁ, স্টেশন হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে মানে জীবন দেখতে হলে স্টেশনে মানে দেখা দরকার। সে যে কোনো আমরা- স্টেশন, হ্যাঁ, যে কোনো যে কোনো রাস্তায় স্টেশন হোক আর করে- বিমানবন্দর। হ্যাঁ, শখ করে একদম। 10 টাকা দিয়ে পার্টি ভাড়া করে স্টেশনে শুয়ে থাকতাম। হ্যাঁ, কেন শখ করে। শখ করে? বন্ধুরা 3-4 জন বন্ধু মিলে বগুড়াতে এই ঘটনা, মেরে থাক। বগুড়াতে এই ঘটনা আমার জীবনে বেশি করেছে। এবং বগুড়া রেলওয়ে স্টেশন মানে ছোটখাটো রেলওয়ে স্টেশন তো, আর সব জায়গায় মানে ঘর ঘর মনে হয় আর কি পুরোটাই। তো বগুড়া ওই সময়টা এক নাগারে আমরা অনেক 20-25 দিন আমরা কত নিত ভাড়া? স্টেশনে থাকতাম। 10 টাকা, আর হচ্ছে মানে এক রাত 10 টাকা। হ্যাঁ, একটা বিছানা 10 টাকা। আচ্ছা, তো- বগুড়া স্টেশনে। আর হ্যাঁ, বিছানার ওই হচ্ছে খড় দিয়ে ইয়া বানিয়ে ওটা দিয়ে বালিশ। না, এমনিতে কল্যাণী যে আমাদের সম্পর্ক নিয়ে এই যে ও বলতে পারে যে সম্পর্কটা খুব, এই যে সম্পর্ক বাঁধনে যে তুমি বললে যে একজন আসবে, আমি অপেক্ষায় থাকলাম, হ্যাঁ, সেই জায়গা থেকে সম্পর্কটা ওই রিমোটের মতো হয়ে যাচ্ছে, যেখানে তো 100টা চ্যানেল বা 200টা চ্যানেল আছে, আমি খুঁজে কাউকে না কাউকে পেয়ে যাবো, খুব সহজ। এবং এই ক্ষেত্রে আরেকটা যে বিষয় আমি বলি যে ভার্চুয়াল ওয়ার্ল্ড এই ক্ষেত্রে অনেক বড় দায়ী আমি বলতে পারি, আবার বলতে পারি নাও। মানে মাঝে মধ্যে যেমন ধরেন আমার কাছে মনে হয় যে আমি মানে একটু চ্যালেঞ্জ আছি। হ্যাঁ, ধরেন আমি একটা মানুষকে মিস করছি, আমি তাকে বুঝাইতেই পারছি না আমি তাকে মিস করছি, কারণ আরেকজন মানুষ তখন আস্তে করে জায়গাটা নিয়ে নেয়, কারণ সে কখন ভিডিও চ্যাট করতে পারে। তো এই যে এটার মেরিটস এন্ড ডিমেরিটস দুটোই হ্যাঁ, আছে। সেটাই আমি এবং বললাম আরেকটা যে জায়গা থেকে চিন্তা করতে পারো, আমাদের আত্মীয় স্বজন অনেকেই হয়তো মিডল ইস্টে ছিল, 2 মাস 4 মাস 6 মাস পর পর চিঠি আসতো, তারা অপেক্ষা করতো, বা 2 বছর পর তার দেশে আমি তো আসতো। মোটামুটি 10-15 জন ভাবিকে চিঠি লিখে দিতাম। তাদের তো হ্যাঁ, ভাবিকে ওই চিঠি সময়কার লিখে দিতাম, ক্রাইসিসটা husband-কে তাদের পাঠানোর অনেকটা জন্য। কাছে পেশায় চলে তুমি আসছে। প্রথমে চিঠি লেখক হয়েছিল, হ্যাঁ। ওই সময় ওই সময়কার ক্রাইসিসটা অনেকটা কাছে চলে এসেছে, তারা হাজবেন্ড ওয়াইফ খুব ইজিলি কমিউনিকেট করতে পারছে, ধরাছোঁয়ার বাইরে হোক অ্যাটলিস্ট দেখতে তো পারছে, হ্যাঁ, না, বা আমি ছেলে সেটাই মেয়ের কাছ থেকেও বলছি। কানেক্টেড হচ্ছে। এটা এবং এটা আমি এটা সেটাই positive, বলছি, এটা হ্যাঁ। Negative পজিটিভ। অবশ্যই আছে। হ্যাঁ, এবং সেটা আরেকটা বিষয় হচ্ছে যে ধর এই যে আগে যে চিঠি লেখাটা ছিল, এই যে তুই একটা মানুষকে ভেবে লিখছিস, আমি এখন এখন আমি বলতে টেক্সটে চাই সেটা হচ্ছে যে আগেরকার মানুষ তাদের মধ্যে ফিলিংসটা অনেক ডেপথ ছিল, তাদের মধ্যে ডিসটেন্স যতই থাক না কেন তাদের মধ্যে ভালোবাসাটা অনেক গভীর ছিল। তারা চিঠি 1 মাসে একটা পাঠাতে পারতো, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস ছিল যে ওয়েট, তখন গভীরতম আসবে, যন্ত্র ছিল, হয়তো এখন নাই। থাকবে। কখনো কোনো চিঠি আসতো অপেক্ষা ছিল। না। হ্যাঁ। আমি চিন্তা থেকে একটা বাট বলি। এখন সেটা হচ্ছে আমাদের হাতে সবকিছু চলে আসছে, আমরা হাতের নাগালেই পাই, ভিডিওতে দেখি, জাস্ট ছুতে পারি না, সবকিছু স্পর্শটা হয়ে নাই, গেছে, স্পর্শ নাই। স্পর্শতা নেই, না। বাকি সব আছে, বাট ওই ফিলিংসটাই নেই। মানে তো সময়ের এটাও সাথে কিন্তু আমাদের গতিটা সময় অনেক দাবি। বেশি হয়ে গেছে, এটাও অনেক সময় টাইমিং এ দাবি। আমরা অনেক কিছু মিস করে যাচ্ছি। হ্যাঁ, এটাও সময় Emotion, সময়ের ভালো সাথে লাগা, আমরা পরিবর্তন হয়ে কোনো গেছি কিছু feel এবং করা। আমাদের মন মানসিকতা অনেকটা পরিবর্তন পুরো হয়ে মন গেছে। স্টেশনে
করতে চাই না, সব এক্সপ্রেস হয়ে গেছে। হ্যাঁ মনের স্টেশনটা নাই আর কি এক্সপ্রেসওয়ে হ্যাঁ, কিন্তু রিঙ্কু, এই যে রেল লাইন, একটা আংটি বিনিময় হলো, বন্ধুত্ব, এগুলি মিলে যদি একটা মিশ্রণ গান হয়, এটা একটা দুই রকম আছে। একটা ঝালমুড়ি গান গাও। পাথর নিয়ে এটাই বলতে পারি, পাথর বানা দিয়া মুঝে রোনে নেহি দিয়া। না, একটু রোমান্টিক গান গাও। রেল লাইন। কেমন রোমান্টিক? বন্ধু তো নিয়ে গেল, বন্ধু তোমার চিনি একটা গান আছে আচ্ছা, ওই গানটা গান। না কোনটা? চিন্তা খেলা না না, অন্য একটা গান গে, অন্য গাও একটা গান। গাও গাও, গাও গাও, বন্ধুত্ব। বন্ধুত্ব আসলে কেমন হওয়া উচিত, বিষয়টা এমন। হ্যাঁ, পুড়তে চাইলে চলো দুজন একা গুনে পুরি, পুড়তে চাইলে চলো দুজন চলো, একা যেতে যেতে গুনে শুনি। পুরি, পুরি। দুই রঙের এক ঘুড়ি হয়ে এক আকাশে উড়ি। ও, দুই রঙের এক ঘুড়ি হয়ে এক আকাশে উড়ি। বৃষ্টি এলে গা বাঁচাবো একই ছাতার তলে, ভিজতে চাইলে চলো দুজন ভিজবো একই জলে। ও ভিজবো একই জলে, ভুল হলে আর কি বা হবে, না হয় 19-20, দুই রঙের এক ঘুড়ি হয়ে এক আকাশে উড়ি। ও দুই রঙের এক ঘুড়ি হয়ে এক আকাশে উড়ি। পুড়তে চাইলে চলো দুজন এক আগুনে পুরি। বন্ধু তেমন হইতে হবে নাকি? পুড়তে চাইলে আমরা সাঁতরে চা খেতে যাই। চলো দুজন এক আগুনে পুরি, দুই রঙের এক ঘুড়ি হয়ে এক আকাশে উড়ে। না, আফ্রিসা সবার 6, 7, 12 রকমের মন দেখা গেল। ও আমরা আসবো, আসো আসো। আমরা বললো সাঁতরে আসো। চা খাবো। কই গোলাম বাড়ি পাইলাম। কাম অন। আরো 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 উঠে আসো। আসতেই থাকো। এই কই ছোট্ট একটা মাথা। সত্যি একটা মাথা। আফ্রির যে মনের যে 7, 12, 7 রং 14 রং, সেটা দেখলাম। সেই জন্য আমরা এখন 7 রঙের চা খাবো। এই যে মানুষের মন যে বদলে যায়, মানুষের মনের রং যে বদলে যায়, হ্যাঁ, সেটা কি এখন আমরা খুব খেয়াল করি? না মানে আমাদের নিজস্ব মানে আমি আমরাও করি, মানে এই যে মিথ্যা কলারও সৌন্দর্য, ফেসিয়াল করে। এই যে মিথ্যা সৌন্দর্যটা দেখানো হচ্ছে। কলারও কিন্তু ফেসিয়াল করে। ফেসিয়াল নাই, আমি না। গায়ে সাবানই 5-6 মাস। ওরও ফেসিয়াল তো দূরে আমি তো বুঝতে পারছি না যে না বডি না ওয়াশ দিই, বডি ওয়াশ করি, এই জন্যই তো সাবান দিই না। না 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 কিন্তু এই কারণেই আমি একটা স্মেল পাচ্ছিলাম, এতক্ষণে বুঝি নাই, ওই তাই কারণে কল্যাণ ভাইয়ের পাশে এসে বসছি। আমি তো বহু সহ্য করছি বন্ধু বলে কথা। চিনলা কি করে? কারণ আসছে আপনার গা দিয়ে। মানে, এই যে আমরা রঙে ছিলাম, আমরা সাবানে না যাই। হ্যাঁ, রং এবং এই যে না, মানুষের কাজের, হ্যাঁ, আমরা সবাই কাজ করি, প্রত্যেকে কাজ করি, কাজেরও তো একটা সৌরভ আছে, তাই না কল্যাণ? হ্যাঁ মানে আশেপাশে ডানে বামে সবকিছু তো আমরা বিভিন্ন রকম রং দেখি, আকাশেরও অনেকগুলো রং আছে, নীল আর সাদা তা তো না। মনের রং কি? মনের তো আমার যেটা মনে হয়, মন যদি 4 কোণা এবং কমলা রঙের হয়, মানে ওই তাহলে সেটাও চেঞ্জ হতেই পারে। কমলা আমার মতো রঙের 4 কোণা এবং কমলা রঙের কিউব শেপ, ঠিক আছে? তো আকাশে যদি অনেকগুলো রং হয়, যদি আমরা রং ধনুর কথাই বলি, 7টা রং, তো মানুষের মনের রঙও চেঞ্জ হয়। কিন্তু যেটা আমি বলবো যে রং চেঞ্জ হোক, মানুষ, আমরা যখন এখন কথা বলছি, আমি একরকম, আমি আমার খুব কাছের বন্ধুর সাথে একরকম, আমি আমার বাবা মার সাথে একরকম, আমার সিনিয়র গার্জিয়ানের সাথে একরকম, অফিসিয়াল পারপাসে একরকম, এগুলো একটা রং। ব্যক্তিগতভাবে সবাই ব্যক্তিগতভাবে যখন আমরা একা থাকি, নিজের মধ্যে থাকি, খুব কাছে মানুষের সাথে থাকি, তখন কিন্তু আমরাই থাকি, তখন কিন্তু ব্রেকডাউন করি, নিজের রঙে ফিরে আসা। নিজের রঙে ফিরে আসা সেটা থাকে। খবরঙ্গ নাট্য মঞ্চে করতে যাইছি অভিনয়, কেউ সেজেছেন মাতা পিতা, ওস্তাদ গুরু ভগ্নী ভ্রাতা, অভিনেত্রী অভিনেত্রী অভিনেতা, এই মঞ্চ নাটক বিশ্বময়, ভবরঙ্গ নাট্য মঞ্চে করতে যাইছি অভিনয়। এবং তার মানে ওনাকে অভিনয় শোনানো হলো কিন্তু। যে কল্যাণ, নরসুমা এবং মিশু যেহেতু এবং আফ্রি, এই যে যারা অভিনয় করে, রিকু, হ্যাঁ, তুমি অভিনয় করে আরেক রকম অভিনয়, সেই জায়গা থেকে মনে হয় যে কখনো কি মিলে যায় নিজের চরিত্রের সঙ্গে?
হ্যাঁ অবশ্যই মিলে, এটা অবশ্যই মিলে। এবং মনে হচ্ছে যে আমার অভিনয়টা আমি করছি, হ্যাঁ। এইটাই তো তবে এই নসবা। বিষয়টা গানে যতটুকু মিলে না ততটুকু আমার মনে হয় অন্য কোথাও মিলায় খুব। যেমন একটা বিরহের গান করলে মনে হয় ওই আমার কথা শুনে যে বলতেছে, কিন্তু বিরহের সব বিরহ তো নাটকে একরকম না হয় কিন্তু না। না, না, মানে- নসবা মানে একটা আমার পয়েন্ট অফ ভিউটা হয়তো এক একজনের এক এক রকম, এটাই স্বাভাবিক। সেটা হচ্ছে যে 7 রঙের মতো সবার পয়েন্ট অফ ভিউ 7 রঙেই হবে। কিন্তু ধরেন আমি একটা ক্যারেক্টার করছি, সেটার মাঝে কিন্তু আমি একেবারে নিজেকে ভুলে যে কিছু করি না। আমি আমার অভিজ্ঞতা এবং আমি যা দেখছি সেই ইমেজের প্রতিফলনটাই কিন্তু আমার পারফরমেন্সে আসে। তো এইটা কোনো মতেই সম্ভব না যে আপনি যখন নসবার উপস্থিতি থাকে সেখানে। অবশ্যই এটা মানে এটা যদি কেউ অস্বীকার করে, কারণ তারা তো তার জ্ঞান শক্তি লোপ পেয়েছে। কারণ আপনি নিশ্চয় তাহলে, কারণ আপনার আমি কনসিয়াস এবং সাবকনসিয়াসকে কন্ট্রোল করেই তো আসলে পারফরমেন্স করি, তাই না? এবং ধরেন আমার অভিজ্ঞতা এবং আমার ইমেজ, এই মুহূর্তে এই ভদ্রলোকের কাছে ঝগড়া শিখছি, এই ভদ্রলোকের কাছে যাই শিখছি, ওর ঘুম কাছে শিখছো। হ্যাঁ ঘুম শিখছি, ওর কাছ থেকে মাস্টারনিগিরি শিখছি। এর তো থেকে আরেকটা কথা বলা যায় ক্যারেক্টার স্ক্রিপ্ট আর এর নিয়ে তো কাছে আমরা গান বিভিন্ন শিখছে না? ক্যারেক্টারগুলো করে থাকি। আমাদের চা চলে এসেছে, 7 রঙের চা। না এখানে যে আমরা 7 রং বা 7 মন নিয়ে যেভাবে কথা বলি না কেন, তার মানে হচ্ছে যে একটা চরিত্রের কিন্তু আর্কিটেক্ট একজন অভিনেত্রী, তাই না? সে ওইটা তৈরি করেন। না, আমি একটা জিনিস একটু প্র্যাকটিক্যাল বলি, যে যেহেতু আমরা প্রফেশনালি কাজটা করি, প্রফেশনাল, এবং প্রত্যেকটা গল্প সেটা তো একেবারে প্র্যাকটিক্যাল থেকেই নেয়া, কিন্তু সব গল্পে তো আর আমি থাকি না আসলে। সেই সব গল্পে গল্পের তো ভিলেন হিরো থাকে না, তাই না? এবং সব গল্পের যে মানুষ মানে যে ক্যারেক্টারটা থাকে, সেটাই কিন্তু আমাদের কাজটা হচ্ছে যে ওটাকে কিভাবে আমরা প্লে করি। এবং এই যে এখানে যে আমরা যে স্তরগুলি দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, মানুষের মনের মধ্যে তো স্তরগুলি আছে। এই যে আপনি যে বলছিলেন আপনার সাথে তো মিলে গেল, সেটা হচ্ছে আমরা তো কতগুলো 9টি রসের কথা জানি, তাই না? এখানে 7টি রস আছে। এইটা যখন মিলে যায় তখনই একটা ক্যারেক্টার হয়ে যায়। রাইট, 7 এক্স্যাক্টলি। রং। 7 রঙের ইমোশন মিলে গেল, তারপরে গেলাম গিয়ে খেলে ফেললাম। না, আমরা যখন জন্মগ্রহণ করি তখন যেন আমরা নিষ্পাপ থাকি, আমরা যখন প্রায় ক্লোজ টু ডেথ, মৃত্যুর আগেও কিন্তু আমরা একদম বাবু হয়ে যাই। তখন দেখা ওই গেল যে শূন্য আমরা থেকে শুরু, কি বলো? হ্যাঁ, মানে এমন একটা গান ছোট আছে। ছোট বাচ্চাদের সাথে লুডো খেলছি, শূন্য ছোট ছোট থেকে দুষ্টামি করছি, মজা হাওয়ার করছি। উদয় শূন্যে যায় বিলায়, হুম, মনের মধ্যে মনের সুখ হয়, রা 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 রা। ভুলে গেছে গান। তবে তুষার ভাই, আমি একটা কথা বলবো, যে এই যে আমাদের এই 7 রঙের চা, আসলে এইটা আমার বাংলাদেশের বাইরে কোথাও বোধহয় নেই। তো জানি, but আমারও জানা নেই, আসলে নেই। আমি কোথাও, মানে আমি যে কয়টা দেশ ঘুরেছি সেখানে আসলে পাইনি। তো এই ফ্লেভারটা দেখার জন্য, খাবার জন্য আমাদের কিন্তু এইখানে এবং এখানে- আসা উচিত। এবং এখানে একটা বিজ্ঞান আছে। হ্যাঁ, অবশ্যই সায়েন্স আছে, এই যেটাই জানতে পদার্থ চাচ্ছিলাম। বিজ্ঞান। বলে ফেলেন। মানে কি সায়েন্স? আচ্ছা, বলো। আমি না, এই, উনি বলছে না, সায়েন্স না, হচ্ছে। না, না, আমি তো বিজ্ঞানটা জানি না সময় না হলে এই যে এক একটি রঙের যে স্তর হ্যাঁ, তৈরি হ্যাঁ, করা, তরলের হ্যাঁ, ঘনত্ব, তারা হ্যাঁ, এই যে একজন একটা আরেকজনের ঘনত্ব, সাথে কোনোভাবে হ্যাঁ, ভর, সেই জায়গাগুলো তো অবশ্যই mix আছে। হচ্ছে তাহলে না। একটার সঙ্গে আরেকটার মানে কানেক্টিভিটি অনেক ভারসাম্যটা, বেশি। হ্যাঁ, এটা মিক্সড হচ্ছে না, কিন্তু হ্যাঁ। ওই লেয়ারটা মেইনটেইনও করছে। হ্যাঁ, হ্যাঁ, এটা ওই মানুষের মতো, মানুষের মনের মতো। সেটাই। মানে মনে হলো যে কারণ এই প্রথম জায়গাটা রংটা ভিজে খেলাম। যাবে, ভেদ করে এই এখন জায়গায় যেতে ভেজাল যেটা পারতেছে হচ্ছে যে নসব পুরোটা খেয়ে ফেলছে, ও হ্যাঁ। মিক্স করে ফেলছে। আমরা তো কিন্তু এখনো করতে পারিনি। না। ও যে মিক্স ক্যারেক্টার, ওই দেখো। এই তো এই তো মিক্স হয়ে গেছে। এইভাবেই মিক্সড হয়। এটা অবশ্যই। মিক্সড করতে চাই না। 7 রং এরকম 7 রঙই থাকুক। এটা রেখে চলে যাবা? না, এটা রেখে না, এটা পুরোটাই খাবো। এবং চাই যে এই এই, হ্যাঁ, মানে এই 7 রং খাবার জন্য সবাই এই লাওয়াছড়াতে আসুন। বাসন্তী কয়ে বাসলে ভালো, বসন্ত ছুঁয়ে যায়, রঙিন ফুলের মোহ মায়ায় মন যে কাছে চায়। বাসন্তী ভালোবাসা চাই, বাসন্তী ভালোবাসা চাই। বাসন্তী কয়ে বাসলে ভালো, বসন্ত ছুঁয়ে যায়, রঙিন ফুলের মোহ মায়ায় মন যে কাছে চায়। বাসন্তী ভালোবাসা চাই। অনেক খুশি
শেয়ারের বুকে একটু মুক্ত মনে একটু খোলা মনে একটু কথা বলতে চাই স্ক্রিপ্ট নিয়ে। এই কাজ করতে যে স্ক্রিপ্ট, অনেকেই বলে যে মর্মত স্ক্রিপ্ট পাওয়া যাচ্ছে না, যায় না, এক ধরনের কোন রকম একটা কিছু বানানো হলো, কিছু নির্মাণ করা হলো। স্ক্রিপ্ট ভালো এবং ঠিকঠাক সবাই চায় এবং সবারই একটা ড্রিম ভিশন থাকে যে আমি আসলে গল্পটা এইভাবে দেখতে চাই। দেখা যাচ্ছে যে বিভিন্ন বাজেটের কারণে বা বিভিন্ন লিমিটেশনের কারণে হয়তো তারা অনেক কিছু মিনিমাইজ করে ফেলছে। স্ক্রিপ্ট রাইটারকে একটা লিমিটেশন দেওয়া হয় বা আমি শহরের গল্পই চাই, আমি জাস্ট আমার রুমের মধ্যে বা আমি আমার জাস্ট কলোনির মধ্যেই যাচ্ছি, আমি ঢাকা বাইরে যেতে চাচ্ছি না, বা এয়ারপোর্টের কোনো সিন দিয়ে না, হ্যাঁ হ্যাঁ, বা পুলিশ অ্যারেঞ্জমেন্টটা বাদ দেন, আমরা জাস্ট মুখে বলে দিই। এই ধরনের কিছু অ্যারেঞ্জমেন্ট যেটা হয়তো আমাদের হয়তো যোগাযোগ করতে হয় বা নেটওয়ার্কিং করতে হয় বা অনেক সময় হয়তো বিশাল অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন হয়, সেগুলো তো লিমিটেশন করে আমরা জাস্ট গল্প কোনো মতো বলে দিচ্ছি। আজকে আমরা যে নাটকগুলো দেখি একটু হাসানোর চেষ্টা দর্শক করে, গল্পগুলো একটু সবকিছু একই রকম ভাবে যে হাসাতে হবে, এত তো আগে হাসির নাটক ছিল না আমাদের। ওই জায়গাতে যেটা বলবো যে গল্পের যে খুব বেশি চেঞ্জ আমরা পাই তাও কিন্তু না, যেটা আমি একজন শিল্পী হয়ে সেটা বলছি। চেঞ্জ আমরা আনতে চাচ্ছি, বিভিন্ন কনসেপ্ট আমরা তৈরি করতে চাচ্ছি, হয়তো সেই জায়গাটা আমরা রিচ করতে পারছি না, সেটা আমাদের সিনেমা জগতেই হোক, ঘুরে ফিরে হয়তো আমরা একই জিনিস বুঝাচ্ছি, একই জিনিস বলছি। মিস্টার বিন, চার্লি চ্যাপলিন বা আরো যারা থ্রি স্টুজেস, তারা কিন্তু বিভিন্ন ক্যাটাগরিজ কমেডিয়ান, তাদের কাউকে কিন্তু মিলানো যাচ্ছে না বা যাবে না। সেই জায়গা থেকে আমি মনে করি যে হ্যাঁ, কমেডি পার্টটা আমাদের একটু ভেরিয়েশন থাকা উচিত। কমেডির ফ্লেভারটা বেশি আসছে এখনকার নাটক। প্রেম, হ্যাঁ, মানে এক সময় কথা, আগের কথা নাই বলি, যে বর্তমানে যে এখন যে প্রেম, যে এখনকার তরুণরা যেভাবে প্রেম করে, এখনকার তরুণদের যে প্রেমটাও কি আমরা দেখাতে পারছি? প্রেম তো শর্টকাটে হয়ে যাচ্ছে আসলে। আগে যেটা হতো যে পছন্দের কাউকে খুঁজে পাওয়া, হয়তো আমরা দেখছি অনেক এই মিছিলের মধ্যে, ওই ভিড়ের মধ্যে একটা পছন্দের কাউকে খুঁজে পাওয়া, তাকে ফোকাস করা, সে কোথায় থাকে, সে কি করে, বা তার লোকেশন কোথায়, তার আশেপাশে বন্ধু বান্ধবকে, কোন স্কুল কলেজে পড়ে, সেটা খুঁজতে খুঁজতে অনেক সময় লাগতো। তারপর তার মধ্যে পৌঁছানোটা সেটা অনেক একটা ডিস্টেন্সের ব্যাপার ছিল, যেটা আমি বেশি দিন আগে না, হয়তো 7-8-10 বছরের ঘটনাই বলছি। হ্যাঁ, আর রিসেন্টলি এখন যেটা হচ্ছে যে আমি মানে ফেসবুক ইজ সাচ এ প্লেস যে আমি কারো ঘরে এবং কারো বেডরুমে চলে যাচ্ছি, একদম পার্সোনাল প্রোফাইল, পার্সোনাল স্ট্যাটাস, পার্সোনাল আপডেট, আমি এখানে খেয়েছি, এখানে ছবি তুলেছি, এখানে আমার এই প্রজেক্ট, আজকে আমার এক্সাম, আজকে আমার মাথা ব্যথা, আমি তার টোটাল আপডেটস জানছি, কিন্তু তার আমি কেউই না, শুধু আমি তার ফলোয়ার্স। আগের স্টোরি প্যাটার্নই ছিল, এখনকার যেগুলো সব ডিজিটাল, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, বা হঠাৎ দেখা হলো, প্রেম হয়ে গেল, খুব কুইক লাভ, কিন্তু লাভটা তো কুইকলি হয় না। হ্যাঁ, এবং এই যে একটা শর্টকাট বা তড়িঘড়ি যেটা করতে, যে কল্যাণ এখন কাজ করছে, কল্যাণের এই যে এখন যে কাজটা করার মতো বয়স, যে অবস্থার যে সময়টা, এটা তো থেমে থাকবে না। সুতরাং কল্যাণ বা এই যে কল্যাণের যে সময়কালের যে তরুণরা আছে, তাদের সময় অপচয় হচ্ছে। হ্যাঁ, ইন দ্যাট কেস আমি সেটা অবশ্যই এগ্রি করি যে তাদেরকে আরো বেশি এফোর্ট দিতে হবে, কোয়ালিটি অফ ওয়ার্কস আরো বাড়াতে হবে, এবং আমরা বা আমাদের পরের জেনারেশন যারা কাজ করবে, আমরা চুজ করে কাজ করেছি দেখে আমাদেরকে প্রচার এবং মানুষজন চিনতে পেরেছে। মানুষজন, আমি যদি একচেটিয়া কাজ করি, মানে মানুষ কিন্তু আলটিমেটলি ভালোটাই পিক করে। আমরা যখন মাছ দেখি বা লাউ দেখি, পটল দেখি, আমরা কিন্তু ভালোগুলোই পিক করি, মানে পচা গলা বেশি নষ্ট হয়েছে সেগুলো আমরা কখনই আনি না। ইন দ্যাট কেস আমার প্রোডাকশন যদি আমার 100 থাকে, আমার বাছাই করতে হবে যে আমার অ্যাটলিস্ট 70+, 75+ আমার যেন বেটার আউটপুট থাকে। এর মধ্যে কিছু জিনিস হয়তো আমাদের ওয়েদারের কারণে হোক, টেকনিক্যাল প্রবলেমের কারণে হোক, আর্টিস্টের কোনো প্রবলেমের কারণে হোক, বিভিন্ন কারণে হয়তো আমরা বেস্ট মেকিং দিতে পারি না, কিন্তু আমরা কিন্তু সবসময় সবাই ট্রাই করি, হার্ট অ্যান্ড সোল, টোটাল টিম ট্রাই করি। এর মধ্যে সবারই চেষ্টা করেছি, স্ক্রিপ্ট ইজ দ্য ব্যাকবোন অফ এভরিথিং। স্ক্রিপ্ট যদি ঠিক থাকে, গল্প এমনি দাঁড়াবে, তারপরে মেকিং হচ্ছে ডিরেক্টরের ক্রিয়েশন। স্ক্রিপ্টের ব্যাপারে তো মানে অভিনয় শিল্পীরা একটু অসহায়, যে তাদের তেমন কিছু বলার থাকে না, কারণ সেটে যে স্ক্রিপ্ট পাচ্ছে সে, এরকম তো হয়। হ্যাঁ, এটা হয়। এটা আমরা এখনকার যেটা হচ্ছে যে আমরা স্ক্রিপ্ট যদি আগেও চাই, স্ক্রিপ্ট হয়তো ইমিডিয়েটলি তারা পাচ্ছে না, এবং স্ক্রিপ্ট যদি তারা পায়ও, দেখা যাচ্ছে তারা বিভিন্ন কারণে ডিলে করছে বা হাতে এসে পৌঁছাচ্ছে পরে। ঈদের কাজগুলো যেমন খুব তাড়াহুড়া করে রাশ হচ্ছে, যেমন ঈদের সামনে আমরা গত ঈদের কাজ করেছি, সেই স্ক্রিপ্টগুলো হয়তো আমরা আগে পাইনি, 2-3 মাস আগে পেলে হয়তো প্রিপারেশন, কস্টিউম ডিজাইন। অভিনয় শিল্পীরা যদি বলে যে স্ক্রিপ্ট মানে পছন্দ না হলে আমি করবো না, বা আগে না পেলে করবো, তাহলে কি একটু তো মনে হয় হ্যাঁ, দণ্ড হয়। একটু অবস্থাটা ফিরে আসে। আমি আপনাকে সিলেক্ট করেছি, আপনি কেন করবেন না? আচ্ছা, আমি যদি কমফোর্টেবল না থাকি, এখন কথার কথা হচ্ছে যে আমি একটা গ্রামের ভাষা পারি না, সে ফর এক্সাম্পল আমি বরিশালের ভাষা পারি না বা পাবনার ভাষা পারি না, আমাকে একটা স্ক্রিপ্ট দিল, আমি এটা দেখার পরে হ্যাঁ আমি করতে পারবো, কিন্তু আমি আমার ল্যাঙ্গুয়েজে লক খেয়ে যাবো, যেটা আমার এই ক্যারেক্টারটা পোর্ট্রেট ভালোভাবে হবে না, সেই জায়গায় আমার না করে তৈরি করা হবে না, সেটা আমার অ্যাবসলিউটলি না করে দেওয়া উচিত। যে আমি আসলে গল্পটা খুবই অসাধারণ, কিন্তু আমার জায়গায় আমারই এই কলেজ যদি করে, সে আর ফার্স্ট ক্লাস করবে। সুতরাং কিছুটা দায়িত্ব অভিনয় শিল্পী ধরে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই নিতে হবে, কারণ আমার এখন
কথার কথা হচ্ছে যে আমি সাঁতার পারি না, সে ফর এক্সাম্পল এখন আমার যদি মানে ঝাঁপ দিতে হয় বা আমার পুষে হয়তো মাঝির ঝাঁপ দিতে ক্যারেক্টার পারবো করতে হয়, না। মাছ ধরতে হয়, সেই জায়গাতে আমি পারবো না আসলে। আমার আগেই সারেন্ডার করতে হবে যে আমি এটা পারছি না, এটা করতে পারছি না। এই জিনিসগুলো আমাদের খুব কমফোর্টেবল ফ্লেক্সিবল থাকা উচিত। এখন ঢাকাতে যে অবস্থা, রাজশাহীতে যে অবস্থা, হ্যাঁ সব জায়গাতেই বা চট্টগ্রামে হয়তো একই অবস্থা, যে তরুণ প্রজন্ম তাদেরকে ব্যস্ত রাখার জন্য হ্যাঁ যেসব কাজে তারা ব্যস্ত থাকে সেই জায়গাগুলো কি বন্ধ হয়ে গিয়েছে? খুব বেশি দিন আগে না, আর যদি আমাদের সব বলি, আমাদের কথা বলি, এখন যেহেতু আমরা যুবক বয়সটা পার হয়ে যাচ্ছে, তো আমরা যখন ছোট ছিলাম, যখন শিশু একাডেমি বা কচিকাচার আসর যেতাম, ওই সময়টা দেখেছি যে বিকাল হলেই নির্দিষ্ট দুই দিন, বৃহস্পতি এবং শুক্র, বিকাল হলেই সবাই গানের খাতা নিয়ে পাড়া থেকে একসাথে যখন বের হতাম, দেখা যেত আরো 10 জন আমার সাথে এক জায়গায় না গেলেও তারা কোনো না কোনো জায়গায় যাচ্ছে। আবার কিছু দেখা যেত যারা খেলাধুলা পছন্দ করে তারা ব্যাট বল নিয়ে মাঠে যাচ্ছে খেলতে। এই 10-12 বছর আগেও বিষয়টা ছিল আমাদের কৈশোরের সময়টা, কিন্তু এখনকার টার্ন ওভারটা আসলে আমি নিজেও পুরোপুরি ক্লিয়ারলি ধরতে পারছি না। যার আমার ছোট ছোট কাজিনসরা আছে বা আমার রিলেটিভরা আছে, আমার ছোট ছোট ভাইয়েরা যারা আছে, তো তারা এখন আমার যেটা মনে হয়, আমি এখনো পর্যন্ত কনফার্ম হতে পারিনি, কিন্তু আমার যেটা মনে হয় তারা এখন অনেকটা হয়তো মানে টিভি গেমসের উপর ডিপেন্ডেন্ট, কম্পিউটার গেমসের উপর ডিপেন্ডেন্ট। কিছুদিন আগেও, বেশি দিন আগে না, 5-7 বছর আগেও এরকমও ছিল যে আমার ফ্রেন্ডসরা বা আমার ছোট ভাইয়েরা তারা গিটার টিটার ভায়োলিন টায়োলিন নিয়ে তারা মিউজিকের উপর ইনভলভ, কেউ স্পোর্টসের উপর ইনভলভ। আমাদের ব্যাচের যারা ছিল তারা কেউ বাস্কেটবলে চলে গেছে, কেউ ফুটবলে চলে গেছে, ক্রিকেটে চলে গেছে, এখন তার বিভিন্ন জায়গায় তারা সেটেল। বাট তাদের একটা অ্যাম্বিশন ছিল যে আমিও একজন স্পোর্টসম্যান ছিলাম, এখন অভিনয় তো করি পরে। আর কেউ একজন একটা টার্গেট নিয়ে কিন্তু খুব ডেডিকেটেড ভাবে মুভ করে, সে পরে এখানে পাজল হয়ে তার প্রফেশনটা শিফট করে ফেলে। সেটা মিউজিকের জায়গাটা সেটা, আমি যে মিউজিকের কিন্তু আমাদের এখানে প্রতিটা স্টুডেন্ট, প্রতিটা ছেলে মেয়েদের কিন্তু আলাদা একটা ঝোঁক আছে, কিন্তু একটা পয়েন্টে গিয়ে তারা সেটা মানে পেশেন্সটা হারায় ফেলে। সবার বাসায় গিটার আছে, হারমোনিয়াম আছে, তবলা আছে, পারিবারিক একটা বিষয় থাকে। ইনিশিয়াল স্টার্টিং তারা করে ঠিকই, কিন্তু তারপর সেটা কন্টিনিউ হয়তো করে না। না, কিন্তু আমি একটু বলি, আমার কাছে এখনকার সময়টা যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের সবার বোধ হয়, মানে উদাহরণ দিচ্ছি আর কি, যে এক্সপেকটেশনের জায়গাটা আসলে অনেক বেশি। মানে আমরা প্রথমেই আসলে 100 গোল্ডেন এ প্লাস পেতে চাই, মানে 100 জন পরীক্ষা দিব, 100 জনই গোল্ডেন এ প্লাস পাবো। তো এইটা আসলে কোনোভাবেই সম্ভব না, মানে প্রত্যেকটা জিনিসের তো একটা শেখার ওই একটা পয়েন্টগুলো ধরেই বলছি। আমার কাছে মনে হয় যে ভাইয়া যেটা বললো, ও যেটা বললো, যে প্রথম হচ্ছে যে পারিবারিক, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের শিক্ষকরা আমাদেরকে কি বলছেন। আমাদের শিক্ষকরা আমাদেরকে মাঠে যেতে বলতেন, বা আমাদের মা বাবা আমাদেরকে মাঠে যেতে বা গান স্কুলে যেতে বলতেন। এখনকার মা বাবা কি বলছেন না? এবং আমি আপনাকে না এটা বলছেন না, এবং আরেকটা বিষয় কি, যে এখন যারা শিক্ষক হচ্ছেন আসলে তারাও কি কখনো মানে খেলতে পেরেছে মাঠে? আমরা কোন জেনারেশনটা আসলে এখন শিক্ষক একটা জিনিস রিঙ্কু বা তবে আমি একটা ব্যাপার অবশ্যই বলতে চাই, সেটা হচ্ছে যে ক্ষুধার তাড়না থাকতে হয়। আমার যদি ক্ষুধার তাড়না থাকে তাহলে আমি ঘর থেকে সেটা বের হব তোমাকে কে তৈরি করবে? না, সেটা আমার পেট দেবে আমাকে। আমার ক্ষুধা যখন লাগবে, আমার মা এসে কিন্তু ততক্ষণ পর্যন্ত আমার মুখে খাবার দেবে না যতক্ষণ পর্যন্ত আমি আমার মাকে না বলছি যে আমার ক্ষুধা লেগেছে। সেটা তো ক্ষুধা, কিন্তু তো সেটা এইটা মানে আমি অল অ্যাবাউট পুরো ব্যাপারটাকে ধরেই বলছি যে ঝগড়া করো আমার না বাচ্চারা। ক্ষুধার যে তাড়নাটা থাকতে শিক্ষিকা, হবে। হ্যাঁ, দেন আমি আমার ঘর থেকে বের হয়ে মাঠে যাব, না ঘাটে যাব, না নৌকা বাইতে যাব, হ্যাঁ, সেটা অবশ্যই তোমার পিতা মাতার এখনকার সিচুয়েশন না, বা না, শোনো, এখনকার আমার জেনারেশন কাছে আমি পাচ্ছে তো না। বলি, শোনো, আমার কাছে ওই যে আমি যেটা বলছিলাম যে এক্সপেকটেশনের জায়গাটা আসলে অনেক বেশি। তো আমাদের যেটা হয় যে কল্যাণ ভাই কথার সাথে আমি একটু তাল মিলাতে চাই, যে যখন জি স্যার, যখন এক্সপেকটেশনটা আসলে থাকে না তখন আমরা অন্য জায়গাতে আসলে শিফট করি, মানে এবং সেই এখানে জায়গাটা এক্সপেকটেশনের জায়গাটা কি তাহলে? মানে আমরা কি আমাদের বাবা মারা বেশি expectation- প্রেশার দিচ্ছি? না, না, হ্যাঁ, expect- শিফটটা কোথায় হচ্ছে? শিফটটা বিভিন্ন কাজে, কর্পোরেটে কেউ জব করছে, কেউ নিজের কাজ করছে। সেটাও তো কাজ, হুম। তাই না? মানে সেই কাজটা না, তো সেটা তো টেরোরিজম তো কাজ না। হ্যাঁ, মানে কিন্তু আমরা এইটাই, সেদিকে সেটাই তার মানেটা কি, যে আমাদের যে অলস মস্তিষ্ক, অথবা কেউ যে ডিপ্রেশনে চলে যাচ্ছে আজকালকে, যে এত ড্রাগস এবং এত ডিপ্রেশন কেন? বিকজ বাচ্চারা খেলতে পারে না। বাচ্চারা যখন তুমি সারাদিন, আজকে আমরা যখন এত মানে খেলাধুলা, বদ্ধতার কথা বলছো। হ্যাঁ, তখন আমরা বাসা দিয়ে এমনিতেই ঘুমায় যাবো। যে আমরা এক সময় হয়তো স্কুল থেকে বেরিয়ে হয়তো সবাই মিলে সিনেমা দেখতে যেতাম, বই কিনতে যেতাম, খেলতে যেতাম, যেটা কল্যাণ বলছিল যে আশপাশে যেখানে খেলার মাঠ পেতাম, স্কুল টিফিন পিরিয়ডের পর ক্লাস করতাম, হয়তো খেলতে চলে যেতাম। এখন টিফিন পিরিয়ডে বা স্কুল ফাঁকি দিয়ে কেউ সিনেমা দেখতে যাচ্ছে না, খেলতে যাচ্ছে না, সবাই কোনো ফাস্ট ফুড বা রেস্টুরেন্টে যাচ্ছে। তবে বই কেনার একটা কথা বললেন, আমার একটা কথা মনে পড়লো, যে ওই সময় আমরা রাজশাহীতে যখন থাকতাম, এই বই কেনার আমাদের উপযুক্ত সময় মনে হতো যে দুপুরবেলা যাব, আর ওই সময় ওই জায়গায় ভিড় টিড় থাকবে না, বইগুলো বেশি দিতে পারবো।
সোনাদিঘির মোড়ে, রাজশাহী সোনাদিঘির মোড়, সাহেববাজারের পাশে একটা জায়গা না, মোড়ে পুরনো বইয়ের দোকান থাকতো। আমাদের যারা আমরা একটু বই পিপাসু বা বই প্রেমী ছিলাম, আমাদের একমাত্র লক্ষ্যই থাকতো যে সেবার কোন বই আসলো। ম্যাক্সিমাম বই এখানে স্টুডেন্টরা বেশি থাকতো, চুরি করে নিয়ে এসে অনেকে বইগুলো বিক্রি। আর এই যে ভাড়াও বই পড়তাম, হ্যাঁ, ভাড়াও পাওয়া যেত, ভাড়াও ভালো। কিন্তু আমাদের সারা দেশে এত নদী, অসংখ্য নদী, আমরা এই সিলেট পর্যন্ত আস্তে আস্তে অনেক নদী দেখলাম। আমাদের পর্যটনের জায়গা থেকে যদি আমরা কথা বলতে চাই, এই যে আমাদের এত কিছু আছে, হ্যাঁ, কিন্তু আমরা জানাতে পারছি কি? এই যে বিষয়গুলো, এগুলো এই যে সম্পদগুলোকে আমরা যথাযথভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারছি না। না পারছি সৌন্দর্য রক্ষার কাজ করতে, না পারছি পরিবেশ রক্ষার কাজ করতে, না প্রতিটা পারছি নদী একবার দেখা সম্ভব যদি এরকম আমাদের কোনো কিছুই শিপ ফ্যাসিলিটিস থাকে। টুরিস্টরা গেল, আর টুরিস্ট যদি আমি ধরলাম টুরিস্ট গেলই না, আমরা এখানকার 7-8 জন যাচ্ছি, এরকম আরো আছে, তাহলে কত কত ডিমান্ড থাকে। যেটা হচ্ছে যে এই যে আমাদের যে টুরিস্টের যে জায়গা রিসোর্ট, সেখানে যে আবার ভাড়া, হ্যাঁ, সেই ভাড়াটাও আমার একটু বিবেচনা করা দরকার, যে স্থানীয় পর্যটকরা তো এত ভাড়া দিয়ে এখানে কেন আসবে? সে তো ভাববে যে এই টাকা দিয়ে বিদেশ চলে যেতে পারি। এখন আমরা যে দুটো বিষয় নিয়ে আলাপ করলাম, যা এক থাকে হচ্ছে- কপালে, দেখা হবে নেপালে আর কি। হ্যাঁ, এক হচ্ছে ট্যুরিজম আর এক হচ্ছে আমাদের নিউ জেনারেশন। হ্যাঁ, তরুণ প্রজন্ম তো নিয়ে। এখন কারণটা কি, এটা আমি একটু বলতে পারি। সেটা হচ্ছে যেহেতু আমার নিউ জেনারেশনের একটু উঠা বসা আছে, তারা না ওই যে আপনি বললেন না যে আমি কেন দেশে এত টাকা দিয়ে, আমি এত টাকা দিয়ে তো পাশের দেশে যেতে অন্য পারি। কোনো দেশে যেতে হ্যাঁ, পারি, হ্যাঁ। ঠিক তেমনি তারা আপনার কথা শোনার চেয়ে তারা ইউটিউবে আরেকজনের কথা শুনতে বেশি পছন্দ করে। মতামত, তোমার মতামত কি? কিন্তু জানো? এখন বিষয় যেটা হচ্ছে যে সে ফর এক্সাম্পল আমি 30,000 টাকা এখানে কোনো হোটেল বা কোথাও রেস্টুরেন্টে খাওয়া থেকে আমি যদি বাইরে চলে যাই, আলটিমেটলি আমার দেশি কারেন্সি বাইরে চলে যাচ্ছে। আমি যদি সেটা প্ল্যান করি, আমার বিদেশি কারেন্সি দেশে আমার পলিসি করতে চাই, দ্যাট ইজ ট্যুরিজম। ওটা তো আমাদের বুদ্ধি করতে হবে, আমি তো শার্প আইডিয়া সেটাই থাকতে হবে। বলছি, আমি তো আমার বলছি না সুন্দর যে দিকে কি করা ব্র্যান্ডিং উচিত। করতে হবে, আমার হ্যাঁ। মেঘনার দিকে ব্র্যান্ডিং করতে হ্যাঁ, হবে, আমার এই ঢাকা বুড়িগঙ্গার কাজগুলো- এই ব্র্যান্ডিং করতে হবে। কাজগুলোকে Right, এই কাজগুলোতে যদি আমরা নিউ জেনারেশনকে আনি, কারণ আমার কথা হচ্ছে কি তারা কিন্তু ফ্রাস্ট্রেটেড, বিকজ আমি যাদের সাথে কথা বলি তারা একটাই যে আমরা তো কিছু করার সুযোগ পাচ্ছি না। তোমার কথা শোনাচ্ছে, আমি তো ইউটিউবে যে কোনো গান দেখতে পারি, সে হয়তো বা শুধু যে আমাদের- গান দেখে অনেক হ্যাঁ, কিছুও শুনে, হ্যাঁ, সেটা আমরা অনেক কিছু প্রমাণ শোনা, পাচ্ছি। হ্যাঁ। এবং বাংলা সিনেমার কথা ভাইয়া বলছিলেন, এখন আমাদের মানে মনের দুয়ারটা খুলে গেছে, জানালা খুলে গেছে, এখন আপনার কাছে এত অপশন, হ্যাঁ। তো খুব স্বাভাবিকভাবে আমাদের স্ট্যান্ডার্ডটা বাড়াতে হবে। সেটা আপনার আমার দায়িত্ব, কারণ আমাদেরকে অ্যাটেনশন আমাদের দিকে ঘোরাতে হলে তাদের সাথে আমাদের আমাকে বলতে হবে যে কম্পিটিশন, দেখো তোমার আছে, আমাদের আছে। হ্যাঁ, সেটা দেখাতে তো হবে আপনাকে তো সেই জায়গাটা ওদেরকে নিয়ে যেতে হবে। শুধুমাত্র ওদেরকে দোষ দিলে তো হবে না যে কেন ওরা বই পড়ছে না, অথবা কেন ওরা সার্ফিং করছে, কেন হ্যাঁ, ওরা যে করছে। ওদিকে চলে গেল, দায়টা মানে আমাদের দিতে হবে। হ্যাঁ, সেটাই, এই জায়গাটা কিন্তু একটা নিজেকে, যে এমন পরিবেশে এখানে একটা- কেন- ও একটা ভালো কথা বলছে, কেন আমি আমরা উদাস কিন্তু হয়ে যাই? ওদেরকে দোষারোপ করতে করতে হ্যাঁ। হ্যাঁ একদম বিতৃষ্ণা তৈরি হ্যাঁ, করে এবং ফেলছি, একটা তাই না? এবং ধরেন আমি বলছি যে আমি এটা করেছি, তেমুক করেছি, কিন্তু তখন ওর কাছে মনে হচ্ছে আচ্ছা আমি এটা করছি না, তাহলে আমি বোধহয় ঠিক আছে, আমি তোমার সাথে কথাই বললাম না। কমিউনিকেশন গ্যাপ তখনই মানে তৈরি। এখন একটু মানে একটু খুব ভারী ভারী কথাবার্তা হলো, কিন্তু বৃষ্টিও ভারী না, শুরু তবে হয়ে যেতে পারে। আমি আরেকটা কথা কিন্তু বলতে চাই এই যে পরিবেশটা, মিশু তুমি কথাটা বলো, হ্যাঁ, ওকে একটু প্রস্তুতি নিতে বলে হ্যাঁ, আমি উদাস হয়ে যাই না, এমন উদাস হয়ে পরিবেশে। গান গাবে। আপনি উদাস মনে একটা গান গাবেন বলো না। না, আমি বলছিলাম যে আমাদের যে এখন যেই মানে স্কুলগুলো আর কি, সেখানে বইয়ের যে পরিমাণটা ওইটা আসলে একটু কমানো উচিত। আমরা তো আমি জানি না, আমি 6টা বই আমার পড়া, আসলে 6টা করে বই থাকতো, এরকম 8টা 10টা হাই স্কুলে আর কি। এখন মনে হয় যে হ্যাঁ, এখন মনে হয় বইয়ের পরিমাণ আসলে অনেক বেশি আর কি। একই কিছু লাগে। আসলে বই হ্যাঁ, না, পড়ে তো কিন্তু- আসলে আদব কায়দা শেখা যায় না। আমি যদি সামাজিকতার দিকে ধরতে যাই, এখন ঈদে আগে সেলামের বিষয়, এর বাড়ি যাওয়া, ওর বাড়ি যাওয়া, আত্মীয়তা করা, সম্পর্ক রক্ষা করা, এই বিভিন্ন বিষয় আসয়, পায়ে কদমবুচি করা, এই বিষয়, এগুলো আমাদের আমাদের মধ্যে থেকে উঠে যাচ্ছে। এটা হলো আলী আবদের ঘড়ির জানাচ্ছে যে